সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, জোর দেয়া হচ্ছে। বাংলাদেশ ভারত দুই পক্ষ থেকেই কথা বলা হচ্ছে। সম্প্রতি আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য শুনেছি। বাংলাদেশ যে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবারও আবেদন জানিয়েছে, সেই ব্যাপারে তাদের মন্তব্য শুনেছি। সেই মন্তব্য যে পজিটিভ নয়, ভারতের আস্থা এখনও শেখ হাসিনার উপরে রয়েছে এবং শেখ হাসিনাকে তারা ফেরত দিতে চায় না, এটা বোঝা গেছে। ঠিক সেরকম একটা মুহূর্তে আমরা এটাও দেখেছি গত 7 থেকে 9 তারিখ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। সেই সফরটা খুব একটা ফলপ্রসূ হয়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে তড়িঘড়ি করা যাবে না, ধৈর্য ধরতে হবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। প্রফেসর ইউনূস যে সম্পর্কটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছিলেন, সেই সম্পর্ক জোড়া লাগাতে সময় লাগবে, এই বাস্তবতা আমরা বুঝি। ভারত অন্যদিকে বাংলাদেশের উপরে নানা ধরনের শর্ত আরোপ করেছে, বিশেষ করে রাজনৈতিক ইনক্লুসিভ রাজনীতিতে সবার অংশগ্রহণ এবং একেবারে স্পষ্ট করে বললে আওয়ামী লীগের রাজনীতির অধিকার ফিরিয়ে দেয়া সহ বেশ কিছু এজেন্ডাতে তারা কথা বলেছিল। অর্থাৎ ভারতের সাম্প্রতিক বক্তব্য এবং কার্যক্রমে বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে খুবই গুরুত্ব দিচ্ছে। ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক, সেই বাণিজ্যিক সম্পর্কে একটা বড় ধরনের ভাটা তৈরি হয়েছে প্রফেসর ইউনূসের সরকারের আমল থেকে, কারণ তারা বাংলাদেশে পাকিস্তান পন্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এবার আমরা দেখছি যে ভারত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা কিংবা প্রতিষ্ঠিত করার একটা প্রক্রিয়ায় গেছে। বাংলাদেশে ভারতের নিযুক্ত যে সর্বশেষ হাই কমিশনার প্রণয় ভার্মা, তিনি বিদায় নিয়েছেন। তাকে ইউরোপীয় অঞ্চলের রাষ্ট্রদূত করা হয়েছে, তার মানে তার প্রমোশন হয়েছে। কূটনীতির ক্ষেত্রে তার দক্ষতার পুরস্কার পেয়েছেন তিনি। এখন আলোচনা বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত কে হচ্ছেন, এবং সেই আলোচনায় এবার উঠে এসেছে একজন রাজনৈতিক ব্যক্তির নাম, যিনি বিজেপির নেতা এবং বিজেপির সরকারের অংশ ছিলেন। তার নাম উঠে আসছে। ভারত কি তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে রাজনৈতিক দিক থেকেই বেশি ট্রিটমেন্ট দিতে চাচ্ছে? চলুন একটু জেনে দেখি বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার কে হতে চলেছেন, বাংলাদেশের গণমাধ্যম কি বলছে, ভারতীয় সাংবাদিকরা কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশে ভারত একজন রাজনৈতিক ব্যক্তিকে নতুন হাই কমিশনার নিয়োগ দিচ্ছে। এই খবরটা গতকালকে ভারতীয় একজন সাংবাদিক নিশ্চিত করেছিলেন। ভারতীয় একটি জনপ্রিয় পত্রিকা, অনলাইন পত্রিকা নর্থ ইস্ট নিউজে তিনি নিয়মিত লেখালেখি করেন, সাংবাদিকতা করেন। কিন্তু তিনি বাঙালি। তার নাম চন্দন নন্দী। চন্দন নন্দী গতকালকে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এটা নিয়ে, কিন্তু তার ব্যক্তিগত বক্তব্যকে আমরা অতটা গুরুত্ব হয়তো দিতে চাইনি। কিন্তু আজকে বাংলাদেশের গণমাধ্যমেও ব্যাপারটা উঠে এসেছে। চন্দন নন্দী কি লিখেছিলেন একটু দেখে নিন। ইংরেজিতে তিনি লিখেছিলেন 1.5 লাইনের একটা স্ট্যাটাস। সেখানে তিনি লিখেছিলেন, ফরমার ইউপিএ মিনিস্টার দীনেশ ত্রিবেদী টু বি নেক্সট ইন্ডিয়ান হাই কমিশনার ইন ঢাকা। সাবেক একজন মন্ত্রীকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, এই তথ্যটা গতকালকেই চন্দন নন্দী নিশ্চিত করেছিলেন। এর আগে বেশ কয়েকজনের নাম উচ্চারিত হচ্ছিল, একজন বাঙালির নাম উচ্চারিত হচ্ছিল, একজন বাঙালি মুসলমানের নাম উচ্চারিত হচ্ছিল, যে ভারত বাংলাদেশে মুসলিম একজন হাই কমিশনার দিয়ে বাংলাদেশের সম্পর্কটাকে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দিকটা ভেবে সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা, সেই সব খবর উড়িয়ে দিয়ে চন্দন নন্দী দাবি করেছেন যে এই দীনেশ ত্রিবেদী তাকেই রাষ্ট্রদূত করা হচ্ছে। এই খবরটা বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল আই এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে তারা নিশ্চিত করেছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাই কমিশনার করার ভাবনা ভারতের। যদিও এখনো ঘোষণা হয়নি, এভাবেই তো গণমাধ্যম বলবে যে এটা ভাবনা। এবং চন্দন নন্দী সাধারণত ফলস ইনফরমেশন খুব কম দেন।
অথেন্টিক জায়গা থেকে তাকে বিভিন্ন অনেক দিন থেকেই তাকে ফলো করছি, তার একটা মানে গ্রহণযোগ্যতা রয়েছে, খুব একটা বাজে মানে ভুল তথ্য তিনি শেয়ার দেন না। চ্যানেল আই বলছে যে ভারতের সাবেক মন্ত্রী বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে হাইকমিশনার করে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের খবর প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। দীনেশ ত্রিবেদী ছিলেন পেশাদার পাইলট, ছিলেন দেশের রেলমন্ত্রী। এবার তার মুকুটে ভোটের রাজনীতি থেকে যুক্ত হচ্ছে কূটনীতি। সাধারণত অভিজ্ঞ ফরেন সার্ভিস কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলেও দীনেশ ত্রিবেদীকে হাইকমিশনার করে পাঠালে তা হবে ব্যতিক্রম। একজন সাবেক রেলমন্ত্রী এবং মানে বিজেপি নেতা, তাকে বাংলাদেশের হাইকমিশনার করা হচ্ছে ঠিক সেই সময় যখন ভারতের রাজ্যগুলোতে নির্বাচন চলছে এবং ভারতের লোকসভা নির্বাচন এবছরেই অনুষ্ঠিত হবে। সেরকম একটা মুহূর্তে, গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কূটনীতির চাইতে রাজনৈতিক দিক থেকে মীমাংসা করার উদ্যোগের দিকেই বেশি মনোযোগী মনে হচ্ছে বিজেপি সরকারকে, নরেন্দ্র মোদীর সরকারকে। এর আগেও যার নাম আলোচনায় আসছিল তিনিও সাবেক একজন মন্ত্রী এবং তিনি একজন মুসলিম বাঙালি, তার নাম এসেছিল। যেহেতু তার নাম মানে আলোচনায় নেই, সুতরাং তার নামটা বলে তার মানে সম্মান হানি করতে চায় না, যেহেতু এই আলোচনায় আর তার নাম নেই। দীনেশ ত্রিবেদী যদি বাংলাদেশে পরবর্তী হাই কমিশনার হন, তাহলে তিনি যে বিজেপি সরকারের মানে একেবারে খুবই মানে ঘনিষ্ঠভাবে সরকারের পারপাস সার্ভ করতেই আসবেন বাংলাদেশে এবং বাংলাদেশের সঙ্গে তাদের এই দ্বিপাক্ষিক সম্পর্কটা উন্নয়ন করাটা খুবই মুখ্য ব্যাপার। এবং যে মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খুবই খারাপ অবস্থায় এবং প্রফেসর ইউনূস তার শাসনামলে ভারতকে শত্রু রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং বাংলাদেশে সেই রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলেন যেখানে ভারতের সঙ্গে একটা শত্রুতা তৈরি হয়, ভারতের সেভেন সিস্টার্স গুড়িয়ে দেয়া, উড়িয়ে দেয়া, বিচ্ছিন্ন করে দেয়া, চিকেন নেক নিয়ে খুবই বাজে মন্তব্য করা, এমনকি সেই সকল মন্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, যিনি কিনা 1.5 বছরে বাংলাদেশের সম্পদ লুটে পুটে খেয়েছেন বলে বিভিন্ন জন অভিযোগ করেন, সেই তিনি ভারতের সঙ্গে যুদ্ধ লাগানোর ব্যবস্থাটা করে ফেলেছিলেন এবং সেটা সব কিছুই করেছিলেন পাকিস্তানের ইন্ধনে। পাকিস্তানের ইন্ধনে যেমন তার মেটিকুলাস ডানহাত আসিফ নজরুল কিংবা তার ছাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছেন পাকিস্তানের ইন্ধনে। পাকিস্তান ইন্ধন দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বিরত রেখেছে, অন্যদিকে পাকিস্তান ঠিকই বিশ্বকাপও খেলেছে, ভারতের সঙ্গে ম্যাচও খেলেছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এখন অপেক্ষার পালা, যেহেতু এই হাই কমিশনের জায়গাটা ফাঁকা রয়েছে, খুব শীঘ্রই এবং এটা নিশ্চিত করে এই মাসের মধ্যেই এই নিয়োগটা হবে। এখন দীনেশ ত্রিবেদী তিনি নিয়োগপ্রাপ্ত হন কিনা, তিনি যদি নিয়োগপ্রাপ্ত হন সাবেক মন্ত্রী হিসেবে বিজেপির খুবই ঘনিষ্ঠ, যেহেতু তিনি বিজেপি সরকারের পারপাসটা সার্ভ করতে পারবেন এবং সাধারণ কূটনীতিবিদ, আমলা, তাদেরকে কূটনীতিক হিসেবে যখন নিয়োগ দেওয়া হয় তখন সরকারের সঙ্গে একটা বোঝাপড়াই মানে ন্যূনতম হলেও একটা দূরত্ব থাকে। কিন্তু যখন একজন সাবেক মন্ত্রী এবং তার দলের একজন নেতাকে এই দায়িত্ব দেওয়া হবে, তখন আমার মনে হয় যে এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অত বেশি বেগ পেতে হবে না, যে কাজটা দীনেশ ত্রিবেদীকে বুঝিয়ে দিলেই তিনি পারপাসটা সার্ভ করতে পারবেন। কিন্তু তারা তাদের পারপাস সার্ভ করবে, এটা ঠিক আছে। আমরা কতটা আমাদের পারপাস সার্ভ করতে পারবো এবং বর্তমান সরকার বিএনপি সরকার সেটা কতটা পেরে ওঠে, ভারতের সঙ্গে সম্পর্ক উদ্ধার করতে তারা কতটা সমর্থ হয়। বিগত যে মিটিংটা 7 থেকে 9 তারিখ, সেই মিটিং যে ফলপ্রসূ হয়নি সেটা রণধীর জয়সওয়ালের বক্তব্যে আমরা স্পষ্ট হয়েছি। তিনি বলেছেন যে খুব শীঘ্রই হয়তো আবার আমরা বসবো। এই যে আবার বসা, এই বসাই প্রমাণ করে যে বিগত বসাটা ব্যর্থ হয়েছে, ফলপ্রসূ হয়নি। এখন দেখার বিষয় সরকার ভারতের সঙ্গে সম্পর্কটা ভারতের দেয়া শর্তগুলো মেনে কতটা রক্ষা করতে পারে, যেখানে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এটা অন্যতম বড় শর্ত। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।